ঈদে ঘরমুখ যাত্রীদের জন্য বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু, বিভিন্ন টার্মিনালের টিকিট প্রত্যাশীদের ভিড়। প্রথম দিনই বিভিন্ন অভিযোগ, নানা অজুহাত কর্তৃপক্ষের। রাজধানীর উত্তরা থেকে উদ্ধার হওয়া অস্ত্র সাধারণ কোনো অপরাধীর করা মজুদ নয়, উদ্দেশ্য ছিল বড় ধরনের নাশকতার, ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার। যশোর কেন্দ্রীয় কারাগারের সামনে দুর্বৃত্তদের গুলিতে হেমায়েত নামে এক যুবক নিহত। অস্থিরতা কাটিয়ে সারা দেশের শান্তির জন্য মন্দির গির্জায় বিশেষ প্রার্থনা। ধর্মযাজকরা বললেন, যারা প্রকৃত ধর্মে বিশ্বাসী তারা কখনো মানুষ হত্যা করতে পারেন না। এবং তিস্তার পানি বন্টন নিয়ে ভারত বাংলাদেশ আবারও আলোচনা শুরুর সম্ভাবনা। শীঘ্রই চূড়ান্ত সমঝোতার আশ্বাস সুষমা স্বরাজের। প্রবাসের সময়ের সঙ্গে রয়েছি আমি তরিকুল ইসলাম সৌরভ। সামনে ঈদ, শুরু হয়েছে ঈদ উদযাপনের নানা আয়োজন। সোমবার থেকে শুরু হয়েছে দূরপাল্লার বাসের আগাম টিকিট বিক্রি। নির্ধারিত সময়ের আগ থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও কাঙ্ক্ষিত টিকিট না পাওয়ায় অভিযোগ টিকিট প্রত্যাশীদের। দাম নিয়েছিল নানা অভিযোগ। টিকিট বিক্রেতারা জানালেন, অনলাইনে আগেভাগে কিছু টিকিট বিক্রি হয়ে যাওয়ায় এই পরিস্থিতি। সেহরির সময় লাইনে দাঁড়ানো টিকিট প্রত্যাশীদের মাথায় প্রখর সূর্যের তাপ, তবু অপেক্ষা। ঢাকার গাবতলী কাউন্টারে আসা কেউই আজ ফিরবেন না টিকিট ছাড়া। প্রথম দিনে দীর্ঘ প্রতীক্ষায় টিকিট মিললেও সেটি পছন্দের আসন না হওয়ায় হতাশ অনেক প্রত্যাশী। প্রথমে যে দাঁড়ায় টিকিটটা করছে সে টিকিট পাইছে 6 নম্বর সারিতে, তাহলে চিন্তা করেন আমরা টিকিটটা কোথায় পাবো। কাউন্টার থেকে খুব ধীরে টিকিট ছাড়ছে, সবাই সিট পাচ্ছে পেছনের দিকে, সামনের দিকে কোনো সিট নাই, তাহলে সামনের দিকে সিটগুলো গেল কোথায়? টিকিটের যে মূল দাম 550 টাকা, এর বিপরীতে টিকিটে নেওয়া হচ্ছে 650 টাকা করে, 100 টাকা করে বেশি নেওয়া হচ্ছে। রাজধানীর সায়দাবাদ, মহাখালী, কল্যাণপুর অন্যান্য কাউন্টারগুলোর চিত্র অনেকটা একই রকম। সকাল 7টা থেকে টিকিট বিক্রি শুরু হবার মাত্র 5 ঘন্টার মধ্যে জুলাইয়ের 1 ও 5 তারিখের টিকিট শেষ হওয়ায় ক্ষুব্ধ প্রত্যাশীরা। পাশাপাশি নারীদের আলাদা লাইন না থাকায় বিড়ম্বনায় তারাও। 2 ঘন্টা যাবত দাঁড়ায় আছি, ছেলেদের একটু বড় লাইন, তো দেখা যায় যে এরা 5টা 6টা করে ছেলে ঢুকায়, তারপরে একটা করে মেয়ে। 4-5 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর কাউন্টারে বলতেছে অমুক 1 তারিখের বা 4 তারিখের 5 তারিখের টিকিট নাই। সারাদিন থাইকায় এখন এখানে টিকিট কাটার জন্য আসে, এখন বলছে টিকিট নাই। তবে অনলাইনে অপেক্ষাকৃত ভালো সারির আসনগুলো বিক্রি হয়ে যাওয়ায় ঘরমুখ মানুষের প্রত্যাশিত টিকিট পাচ্ছে না বলে জানিয়েছেন বিক্রেতারা। অনলাইনেও আমরা কিছু টিকিট ছেড়েছি এবং রানিংও আমরা টিকিট ছেড়েছি। আসলে যাত্রীর চাহিদা মাফিক হয়তো সিট পাচ্ছে না, এই জন্যই বলতেছে। অতিরিক্ত ভাড়া নেওয়ার কোনো সুযোগ নাই। এটা বিআরটিএ থেকে অনুমোদিত যে ভাড়া, তার থেকেও 2-5 টাকা পারতপক্ষে আমরা কম নিচ্ছি। একজন যাত্রী সর্বোচ্চ 4টি টিকিট কিনতে পারবেন। 30 জুন থেকে 5 জুলাইয়ের আগাম টিকিট দেয়া হবে প্রতিদিন সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত, জানিয়েছে বাস কাউন্টারগুলো। তোহাখান তামিম, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বিভিন্ন আবাসিক এলাকায় গড়ে ওঠা শপিং মলের কারণে রমজানের ভয়াবহ আকার ধারণ করছে যানজট। এজন্য প্রশাসনের নজরদারির অভাবকে দুষছেন নগর পরিকল্পনাবিদরা। আর আবাসিক এলাকায় এসব শপিং মলের অব্যবস্থাপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রী তারিকুল হাসান আশিকের রিপোর্ট। এটি রাজধানীর একটি আবাসিক এলাকা। কাগজে কলমে আবাসিক হলেও চিত্র সম্পূর্ণই ভিন্ন। এরকম বেশ কিছু জায়গায় গড়ে উঠেছে শপিং মল সহ শত শত প্রতিষ্ঠান। ঈদকে সামনে রেখে এসব স্থানে বেড়েছে মানুষের আনাগোনা, সেই সঙ্গে বেড়েছে নগরবাসীর ভোগান্তি। এখানে বেশি বেশি মার্কেট হওয়ার জন্য এখানে প্রতিনিয়ত খুব যানজটের সৃষ্টি হচ্ছে। সিদ্ধেশ্বরী এলাকা ছিল নীরব এলাকা, কিন্তু এটা এখন এমন সরব হয়েছে, এখানে আর বসবাসের উপযোগী কোনো মানুষের অবস্থাটা নেই। আমাদের খুব সমস্যা, কারণ গাড়ি বের করা যায় না, এত বেশি শপিং সেন্টার এবং হয়েছে, দোকানপাট হয়েছে, পূর্বের তুলনায় 100-150 গুণ বেশি হয়ে গেছে। এই সমস্যার জন্য আইনের যথাযথ প্রয়োগ সহ প্রশাসনের নজরদারির অভাবকেই দুষছেন নগর পরিকল্পনাবিদরা। দীর্ঘদিন ধরে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের শিথিলতা, আইনকে যথাযথভাবে প্রয়োগ না করা, আজকে আবাসিক এলাকাগুলো প্রায় এই বাণিজ্যিক ভবন অথবা অবৈধ ব্যবহারকারীদের জন্য অচল হয়ে যাচ্ছে। আসলে যেটা উচিত, কঠোরভাবে পুরো কাজটা শেষ করা। বেঁধে দেয়া সময়ের মধ্যে এসব শপিং মল সঠিক ব্যবস্থাপনায় আনা না হলে প্লট বাতিল সহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন গণপূর্ত মন্ত্রী। আমরা এখানে আপনার ধরেন এই বিল্ডিংটা আমি করতেছি,
এবং নিচে আপনার যদি আমি পার্কিং জন্য রাখলাম, নিচে একটা দোকান হয়ে গেল, এটা তো হবে না। দিস ল্যান্ড ফর ইউর রেসিডেন্স, যদি এটা তা না করে, আমাদের যে সময় আছে আমরা আরো সহনীয় পর্যায়ে যাব, যদি না করে উইল ক্যান্সেল দ্য প্লট। রাজুকের তথ্য মতে রাজধানীর বিভিন্ন আবাসিক এলাকায় গড়ে ওঠা এমন শপিং মলের সংখ্যা কয়েক হাজার। ফলে বিভিন্ন উপলক্ষ সহ নানা কারণে যেমনি বেড়েছে নাগরিক ভোগান্তি, তেমনি এলাকাগুলো হারিয়েছে চিরচেনা আবাসিক রূপ। তাই দ্রুত যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে জলাশয় থেকে উদ্ধার হওয়া অস্ত্র সাধারণ কোনো অপরাধীর মজুত নয়, বড় ধরনের নাশকতা ঘটানোর জন্যই এগুলো মজুত করা হয়েছিল। উদ্ধার হওয়া অস্ত্রের বিষয়ে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে কথা জানান ঢাকা মহানগর পুলিশ কমিশনার। 18 এবং 19 জুন উত্তরার 16 নম্বর সেক্টরের জলাশয় থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিদের সহায়তা উদ্ধার করা হয় অস্ত্র। সোমবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে গণমাধ্যমের সামনে প্রদর্শন করা হয়। পুলিশ বলছে 95টি বিদেশি পিস্তল সহ উদ্ধার করা গুলি, বেয়োনেট এবং ম্যাগজিনগুলো নতুন। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী এ ধরনের অস্ত্র ব্যবহার করলেও সেগুলোর গায়ে উৎপাদনকারী দেশের নাম লেখা থাকে, কিন্তু উদ্ধার হওয়া এসব অস্ত্রে তা ছিল না। আশেপাশের পুলিশ তল্লাশি চৌকি থাকার পরও কিভাবে নম্বরবিহীন একটি গাড়ি এলো, অস্ত্র মজুত করলো? এসএমজির ম্যাগজিন পাওয়া গেল, কিন্তু অস্ত্র কোথায়? এরকম নানা প্রশ্নের উত্তরে ডিএমপি কমিশনের উত্তর ছিল, তদন্তের পর বলা যাবে। একটি চক্র যারা আন্তর্জাতিক এবং দেশীয়ভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে চায়, দেশে অশান্তি সৃষ্টি করে, জনমনে আতঙ্ক সৃষ্টি করে, অসাধু উদ্দেশ্যে ক্ষমতা দখল করতে চায় এবং বিভিন্ন বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চায়, এই ধরনের দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রেরই এটি একটি অংশ ছিল। এখানে মাত্র আধা কিলোমিটারের মধ্যে আমাদের দুটা চেকপোস্ট রয়েছে। সুতরাং এইগুলো কনভেনশনাল রোড দিয়ে আসেনি, আনকনভেনশনাল রোড দিয়ে, অর্থাৎ উত্তরার বিভিন্ন সেক্টরের ভিতর দিয়ে নির্জন এলাকা দিয়ে এখানে এনে ডাম্পিং করা হয়েছে বলে আমাদের বিশ্বাস। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে গুপ্ত হত্যার মতো বড় ধরনের নাশকতায় চট্টগ্রামের 54টি জঙ্গি সদস্যের সম্পৃক্ততা তথ্য পেয়েছে পুলিশ। এদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের সদস্যই 20 জন। বাকিরা জেএমবি, হুজি, হামজা ব্রিগেড এবং আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। তবে এর মধ্যে কয়েকজন বর্তমানে বিদেশে পালিয়ে থেকে দেশের জঙ্গিদের পৃষ্ঠপোষকতা করছে বলে অভিযোগ উঠেছে। এ অবস্থায় তাদের গ্রেপ্তারে ইন্টারপোলের সহায়তা চাইতে যাচ্ছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বরাবরই জঙ্গি সংগঠনগুলো বড় ধরনের প্রভাব রেখে চলেছে চট্টগ্রামে। হরকাতুল জিহাদ হুজির উত্থান এখান থেকেই। সবশেষ পুলিশের শীর্ষ পর্যায় থেকে প্রস্তুতকৃত জঙ্গিদের তালিকায় 54 জনই এখানকার। বেশিরভাগ ক্ষেত্রেই তারা বিভিন্ন স্বনামধন্য ঘরের সন্তানরাও এই তালিকার মধ্যে রয়েছে মর্মে আমরা দেখেছি। এই তালিকার বাহিরেও আরো জঙ্গি সংশ্লিষ্ট কাজে অনেকে নিয়োজিত রয়েছেন মর্মে আমাদের কাছে তথ্য রয়েছে, আমরা সেগুলো যাচাই বাছাই করছি। তালিকার 54 জনের মধ্যে 1 নম্বরে রয়েছে জেএমবি সদস্য মঞ্জুরুল মুরাদের নাম, আর আনসারুল্লাহ বাংলা টিমের একমাত্র সদস্য হিসেবে রয়েছে আসিফ আদনান। বাকিদের মধ্যে রয়েছে জেএমবি সদস্য 4 জন, হিজবুত তাহরীর 20 জন, শহীদ হামজা ব্রিগেডের 5 জন এবং হরকাতুল জিহাদের 1 জন। 23 জনের সাংগঠনিক পরিচয় পুলিশ নিশ্চিত হতে পারেনি। স্থায়ী ঠিকানা তাদের চট্টগ্রামে, কিন্তু এরা বিভিন্ন সময় বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গায় যারা ইতিমধ্যে বিভিন্ন সময় অপরাধ সংঘটিত হয়েছিল, সিলেট, ঢাকা, চট্টগ্রাম মেট্রোপলিটন এরিয়ায়, তো সবার মিলে যাদের বাড়ি এখানে তাদের আমরা এখানে অভিযান পরিচালনা করছি। এই তালিকা অনুযায়ী গত 1 সপ্তাহ ধরে পুলিশ চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যাচ্ছে। এর মধ্যে কয়েকজন বিদেশে পলাতক থাকা অবস্থায় দেশে জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা করছে বলে তথ্য পেয়েছে পুলিশ। তালিকার বেশ কিছু জঙ্গি ইতিমধ্যে বিভিন্ন সময় বিদেশে পাড়ি জমিয়েছেন মর্মে আমরা গোপনে জানতে পেরেছি। বিদেশেরটাও আমরা আমাদের পুলিশ হেডকোয়ার্টার্সের মাধ্যমে আমরা তাদের গ্রেপ্তারের জন্য ইন্টারপোলের সাহায্য হয়তো আমরা নেব। সবশেষ বৃহস্পতিবার চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে বাংলাবাইশ ঘনিষ্ঠ সহযোগী তালিকার 20 ও 21 নম্বর সদস্য জুলফিকার আলী এবং সালাউদ্দিন রুবেলকে পুলিশ গ্রেপ্তার করে। একই সময় রাঙ্গুনিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছিল তালিকার 24 নম্বরে থাকা অপর এক হিজবুত তাহরীর সদস্যকে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। যশোর কেন্দ্রীয় কারাগারের সামনে দুর্বৃত্তদের গুলিতে হেমায়েত নামে এক যুবক নিহত হয়েছেন। পুলিশ বলছেন নিহত হেমায়েত স্থানীয় একটি সন্ত্রাসী বাহিনীর প্রধান। সোমবার রাত 8টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় অস্ত্র সংক্রান্ত একটি মামলায় জামিন পেয়ে যশোর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান হেমায়েত উদ্দিন।
পরে কারা ফটকের পাশের একটি দোকানের সামনে দাঁড়িয়েছিল সে। এ সময় দুটি মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত হেমায়েতের বিরুদ্ধে বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সে আজকে কারাগার থেকে মুক্তি পেয়ে জেল গেটের বাইরে আসার পরে এই ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে তারা একটা মোটরসাইকেল ফেলে গেছে, মোটরসাইকেল ফেলে দৌড়ে চলে গেছে। মোটরসাইকেলটা পুলিশ উদ্ধার করেছে। ভিকটিমকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করছে। আমরা এ বিষয়ে অভিযান শুরু করেছি। আশা করছি অচিরেই আমরা অপরাধীদেরকে গ্রেপ্তার করতে পারবো। যারা প্রকৃত ধর্মে বিশ্বাসী তারা কখনো মানুষ হত্যা করতে পারেন না। সব ধর্মই মানবতার কথা বলে, তাই অস্থিরতা কেটে একসময় সাম্প্রদায়িক সম্প্রীতির জয় হবে। সোমবার রাজধানীতে মন্দির এবং গির্জায় বিশেষ প্রার্থনায় এমন অভিমত রাখেন বক্তারা। গুপ্ত হত্যা, ধর্মীয় সংখ্যালঘুদের উপর সহিংসতার পরিপ্রেক্ষিতে এ প্রার্থনার আয়োজন করা হয়। তেজগাঁওয়ের জপমালা চার্চে বিশেষ প্রার্থনার আয়োজন করে খ্রিস্টান ধর্মের অনুসারীরা। সারা দেশে সম্প্রতি লেখক, প্রকাশক, ব্লগার ও ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলা এবং গুপ্ত হত্যার নিন্দা জানান বক্তারা। এ সময় প্রার্থনা সঙ্গীত ও অন্যান্য আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ ও জাতির শান্তি কামনা করা হয়। ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ জর্জ কোচারির উপস্থিতিতে এই অনুষ্ঠানে ঢাকার আর্চবিশপ তার বক্তব্যে মানবতার বাণী সর্বস্তরে পৌঁছে দেওয়ার আহ্বান জানান। বিশ্বাসী মানুষ নিষ্পাপ নির্দোষ মানুষকে কোনো সময় হত্যা করতে পারে না, তা যে ধর্মেরই মানুষ হোক না কেন। আমরা সেই ধরনের নির্মম হত্যাকাণ্ড দৃঢ়তার সঙ্গে নিন্দা করি। জঙ্গি হামলায় নিহতদের আত্মার শান্তি কামনায় জয় মানবতা স্লোগানে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরেও বিশেষ পূজা হয়েছে। আলোচনা পর্বে বক্তারা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানান। লক্ষাধিক আলেম আজকে বলছে যে এই কাজগুলো ইসলামের বিধান নয়, যারা এই কাজগুলো করছে এটা ইসলামের পরিপন্থী। এইভাবে যদি জনমত গড়ে তুলতে হবে যাতে সকল মানুষ বৈষম্যহীন সমাজ ব্যবস্থা কায়েমের মধ্য দিয়ে আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারি। জাগো মানবতা, আমরা বিশ্বাস করি মানবতা জাগবে এবং মানবতারই বিজয় হবে। এই সমস্ত দস্যুদের পরাজিত হবে এই বাংলার মাটিতে। আয়োজকরা জানান, রাজধানীতে কেন্দ্রীয় কর্মসূচি ছাড়াও সারা দেশে শান্তির জন্য বিশেষ প্রার্থনা হয়েছে বিভিন্ন মন্দির ও গির্জায়। মিজানুর রহমান খবির, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরো থাকছে। 2.5 ঘন্টার সফল অস্ত্রোপচারে আলাদা করা হলো 3 মাসের অপূর্ণাঙ্গ যমজকে। সুস্থ করতে ধাপে ধাপে চলবে আরো অস্ত্রোপচার। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। সরকার গুপ্ত হত্যা বন্ধে ব্যর্থ হয়ে জঙ্গি দমনের নামে বিরোধী দলের নেতাকর্মীদের উপর চড়াও হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে গুপ্ত হত্যার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশে তিনি কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, অত্যাচার নিপীড়নের সফলতা ছাড়াও অন্য দিক থেকে ব্যর্থ হয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। আপনি আজকে বিচারের জন্য যাবেন, সেখানেও আপনাকে নীরবে নিভৃতে কাঁদতে হয়েছে। যখন সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে এই গুপ্ত হত্যা বন্ধ করতে, সন্ত্রাস বন্ধ করতে, জঙ্গিবাদের উত্থানকে বন্ধ করতে, তখন তারা এই অভিযানের নাম করে যে খুব শক্ত হাতে আমরা দমন করছি, তারা গোটা বাংলাদেশের মানুষের উপরেই ঝাঁপিয়ে পড়েছেন, বাংলাদেশের মানুষকে প্রতিপক্ষ ঘোষণা করে। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, জামায়াতকে রক্ষার জন্য গুপ্ত হত্যা চালাচ্ছে বিএনপি। সোমবার বিকেলে রাজধানীর মণিসিংহ ফরাদ স্মৃতি ট্রাস্ট ভবনে গণতন্ত্রী পার্টির আলোচনা সভায় তিনি আরো বলেন, মানুষের মাঝে যেন আতঙ্ক সৃষ্টি না হতে পারে সেজন্য ঈদের পর গ্রামে গ্রামে মানুষের কাছে গিয়ে সমাবেশ করবে 14 দল। বাস স্পষ্ট হয়ে গেছে, যত ধানায় বানিয়ে করুক, যত ঘুরিয়ে ফিরিয়ে কথা বলুক না কেন, বিএনপি যে এই জামাতকে রক্ষা করার জন্য, অর্থাৎ এই খুনিদের রক্ষা করার জন্য তিনি যে ভূমিকা রেখেছেন, বিএনপি নেতৃত্বে কোনো সন্দেহ তো নাই। ঈদের পরে আমরা সপ্তাহব্যাপী কর্মসূচি নিয়েছি, 15 থেকে 21 তারিখ পর্যন্ত গ্রামে গ্রামে আমরা যাব, মানুষকে বলবো
আজকে আপনার ভীত সন্তুষ্ট হবেন না, আতঙ্কিত হবেন না। কিছু তথাকথিত নিরপেক্ষ লোক বুঝতে চায় না, কিন্তু গ্রামের মানুষ বোঝে কি জন্য এগুলো হচ্ছে। তিস্তার পানি বন্টন নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আলোচনা করে চূড়ান্ত সমঝোতার আশ্বাস দিয়েছে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। এক সংবাদ সম্মেলনে রোববার তিনি বলেন, বিধানসভা নির্বাচনের কারণে ইচ্ছে থাকলেও এ নিয়ে মমতার সঙ্গে আলোচনায় বসা সম্ভব হয়নি, কিন্তু এখন মমতা আবারও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ায় এটি বাংলাদেশ ও ভারত এবং পশ্চিমবঙ্গের ত্রিপক্ষীয় সংলাপ শুরুর মোক্ষম সময়। তিনি আরও বলেন, তিন পক্ষের মতামতে রাজনৈতিক ঐক্যমত তৈরি হওয়াটা জরুরি। তিস্তা ইস্যু নিয়ে মমতার অবস্থান সম্পর্কে তাকে প্রশ্ন করা হলে তিনি জবাবে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও বাংলাদেশের সাথে সুসম্পর্ক এগিয়ে নিতে চান। এদিকে সুষমা স্বরাজের এই ঘোষণার একদিনের মাথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠক করেছেন ভারতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোয়াজ্জেম আলী। 40 মিনিটের ওই বৈঠকের পর বাংলাদেশের হাইকমিশনার গণমাধ্যমকে জানিয়েছে, তিস্তা নিয়ে মমতার প্রতি পূর্ণ আস্থা রয়েছে বাংলাদেশের। ইউনিয়ন সরকারের সাথে মাননীয় মুখ্যমন্ত্রী আলাপ আলোচনা চালাচ্ছেন, তারা ব্যবস্থা নেবে। আমাদের সাথে যেটা আলোচনা হয়েছে সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের সাথে আমাদের কেন্দ্রীয় সরকারের আলোচনা হচ্ছে। কাজে আপনাদের ইন্টারনাল নেগোসিয়েশন যেটা, সেটার ব্যাপারে উনি আলাপ আলোচনা করছেন এবং আশা করেন অচিরে এই সমস্যার সমাধান। আমরা অত্যন্ত আশাবাদী যে যদি এই হিউজ ম্যান্ডেটের কারণে এই তিস্তা এবং অন্যান্য ব্যাপারে আমাদের সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যেতে পারে। জিয়া ফাউন্ডেশনের আয়োজনে ইফতার মাহফিলে অংশ নিয়েছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার রাজধানীর লেডিস ক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বেগম জিয়ার পাশাপাশি যোগ দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ। এছাড়া 20 দলীয় জোটের শরিক দল এবং পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া এবং মোনাজাত করা হয়। প্রধান অতিথির বক্তব্যে বেগম জিয়া দেশের মানুষের কল্যাণে কাজ করতে জিয়াউর রহমানের ফাউন্ডেশনের প্রতি আহ্বান জানান। চাঁপাইনবাবগঞ্জের চরলডাঙ্গা সীমান্তে 2 বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনায় বিএসএফ এবং বিজিবি পতাকা বৈঠক শেষ হয়েছে। সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন 43 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদ। বিজিবি জানায়, সোমবার ভোরে গরু নিয়ে আসার সময় 7 থেকে 8 জন ব্যবসায়ীকে ভারতীয় সীমান্তের ভেতরে ধাওয়া দেয় বিএসএফ। এক পর্যায়ে তাদের লক্ষ্য করে বিএসএফ গুলি ছোড়ে। এ সময় বাকিরা পালিয়ে গেলেও ঘটনাস্থলেই বদু মিয়া এবং শাহজাহান ভুট্টো নামে 2 বাংলাদেশি ব্যবসায়ী মৃত্যু হয়। নিহত 2 জনের বাড়ি গোমস্তাপুর উপজেলায়। এদিকে বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন, ময়নাতদন্ত শেষে মঙ্গলবার নিহতদের লাশ পরিবারে হস্তান্তর করা হবে। তারা ডেড বডির পোস্টমর্টম করেছে এবং পুলিশের হেফাজতে আছে। ঘটনাস্থল থেকে পুলিশ ডেড বডি গ্রহণ করেছে বিএসএফ এর কাছ থেকে এবং তারা নিশ্চিত হয়েছে যে এই গুলির কারণেই হত্যার শিকার হয়েছে। সকাল 10:30 থেকে 11টার মধ্যে আমাদের 82 বিএসএফ ব্যাটালিয়নের কোম্পানি পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে এই ডেড বডিটাকে আমাদের কোম্পানি কমান্ডারকে হস্তান্তর করবে। প্রবাসের সময় আরও থাকছে, ফারুক আহমেদের পদত্যাগের বিষয়টি ব্যক্তিগত, বোর্ড অনুমোদিত নির্বাচন প্রক্রিয়া পছন্দ না হলে চলে যেতে পারেন, মন্তব্য বিসিবি সভাপতি। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। 2.5 ঘন্টার সফল অস্ত্রোপচারের মাধ্যমে 3.5 মাসের অপূর্ণাঙ্গ যমজকে আলাদা করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের 18 সদস্যের একটি মেডিকেল টিম। চিকিৎসকরা জানিয়েছেন, 3 মাসের দীর্ঘ চিকিৎসার পর মোহাম্মদ আলী নামের এক ছেলে শিশুকে ধাপে ধাপে আরও অস্ত্রোপচারের মাধ্যমে সুস্থ করে তোলা সম্ভব হবে। 3 সুস্থ কন্যা সন্তান জন্মদানের পর এবছরের 7 মার্চ বাগেরহাটের রামপালে মোসাম্মদ হীরামণি প্যারাসাইটিক টুইন বা অপূর্ণাঙ্গ যমজ শিশু জন্মদান। একটি পূর্ণাঙ্গ শিশুর উপর ভর করে ছিল আরেকটি শিশুর পেটের নিচের অর্ধেক সহ শরীরের নিম্নাঙ্গ। তার উর্ধ্বাঙ্গর মাথা, বুক ও 2 হাত নেই। সে পূর্ণাঙ্গ শিশুটির উপর নির্ভর করে বেঁচেছিল। আমার সবকিছু বেঁচে ক্লিয়ার আমার ইচ্ছা হচ্ছে ডাক্তার বানাবো। বাচ্চাটা যখন হয় বাসায় বসে নর্মালেই হয়েছে। সেদিনই খুলনা 250 বেড নিয়ে এসছি। আমার ছেলের নাম মোহাম্মদ আলী, খুব শখ করে নামটা রাখছি।
তারপরে এই যে অপারেশনে অনেক টাকা, অপারেশনটা রুহুল স্যার বলছে যে অপারেশনটা ফ্রি করে দেবো। 10 তারিখে অপূর্ণাঙ্গ যমজের এ সমস্যা নিয়ে শিশুটি ভর্তি হয় বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ে। দীর্ঘ 3 মাসের চিকিৎসার পরে শিশুটিকে অস্ত্রোপচারের জন্য প্রস্তুত করা হয়। পেডিয়াট্রিক বিভাগের চেয়ারম্যান ডক্টর রুহুল আমিনের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ দল অপূর্ণাঙ্গ শরীরের অংশকে পূর্ণাঙ্গ শিশুটি থেকে আলাদা করেন। পুরো অস্ত্রোপচারটি প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় সরাসরি দেখানো হয়। এ সময় শুধু শিশু স্বজনেরাই না, অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন উপস্থিত সবাই। 2.5 ঘন্টার অস্ত্রোপচারের পরে চিকিৎসকরা গণমাধ্যমের সাথে কথা বলেন। আর একটু বাচ্চা যখন স্কুল গোয়িং হবে তার তো আরো অনেকগুলি ডিফেক্ট আছে, এগুলি আমরা পর্যায়ক্রমে একটা একটা করে ওইটা পরবর্তী পর্যায়ক্রমে আমরা এগুলি। অপারেশনটা সাকসেসফুল হয়েছে, খুবই ভালো লাগছে। আল্লাহর উপর এটাই যে আল্লাহ ভরসা করে আমার বাচ্চাকে আমার কোলে ফিরিয়ে দিক। অস্ত্রোপচার সফল হলেও শিশুটিকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে বলে জানালেন চিকিৎসকেরা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। উৎসব মানে জমকালো পোশাক, এ ধারণা থেকে সরে আসছেন ক্রেতারা। ভারতীয় বা পাকিস্তানি পোশাকের পরিবর্তে দেশীয় পোশাক দিয়ে যারা ঈদ করতে চান তাদের ভিড় এখন বুটিক হাউসগুলোতে। আসছে ঈদের জন্য অনেকেই পছন্দ করছেন রঙিন সুতার কারুকাজ করা দেশীয় পোশাক। এবার শুধু প্রবীণরা নন, তরুণরাও আবহাওয়ার কথা মাথায় রেখে হালকা ফেব্রিক্স, সুতার কাজ কিংবা অ্যাপ্লিকের কাপড় পছন্দ করেছেন। ঈদের জন্য ছেলেদের প্রধান পছন্দ কুমিল্লার খাদি কাপড়ের তৈরি পাঞ্জাবি, আর মেয়েদের ক্ষেত্রে টাঙ্গাইলের তাঁতে বোনা শাড়ি, জামদানি, মণিপুরি তাঁত বেশ জনপ্রিয়। এই কাপড়গুলোর মধ্যেই বিচিত্র মোটিভ এবং কারুকাজ করে ভিন্নতা আনার চেষ্টা করেছেন বুটিকগুলো। জামদানি শাড়ি আমাদের দেশীয় ঐতিহ্য আর পিওর সুতি, সেজন্য আমি দেশি প্রোডাক্ট পরতে পছন্দ করি। আমি ঈদে পাঞ্জাবি কিনবো, জুতা কিনবো আর শার্ট প্যান্ট কিনবো। লন বা ইন্ডিয়ান ড্রেসের তুলনায় এটা ফার বেটার। আর আমি হাতের কাজের জিনিস পরতে খুব পছন্দ করি। দাম ধরেন ঠিক আছে, একটা হাতের কাজের একটা 3 পিস তো মজুরি তো অনেক। বিদেশি পোশাক দেখতে দেখতে যারা মনে করেন একদম ফেড আপ হয়ে গেছে, তারা চাচ্ছে যে আমি একটা দেশির দিকে যাই, নতুনত্বের দিকে যাই। এবার প্রবাসের খবর। বাংলাদেশের স্বাধীনতার স্থপতি এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তেমন কোনো নাটক ও চলচ্চিত্র নির্মাণ না হয় হতাশা প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের শীর্ষস্থানীয় নাট্য ব্যক্তিত্বরা। তবে 60-এর দশকে পূর্ব পাকিস্তানের চেয়ে স্বাধীনতার পরে বাংলাদেশের নাটক পশ্চিমবঙ্গকে ছাপিয়ে গেছে বলে মনে করেন তারা। বাংলা নাটককে আরো সমৃদ্ধ করতে বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গকে এক সুতোয় বাঁধতে চান বাংলাদেশের থিয়েটার ব্যক্তিত্বরাও। কলকাতা থেকে সুব্রত আচার্যের পাঠানো তথ্য এবং ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। রোববার মধ্য কলকাতার শিশির মঞ্চে বাংলাদেশ নাটকের বিশ্বভ্রমণ শীর্ষক এক সেমিনারে অংশ নেন দুই বাংলার অভিনেতা, নাট্যকার এবং নির্মাতারা। বাংলা নাটককে বিশ্ব দরবারে ছড়িয়ে দেওয়ার উদ্যোগের অংশ হিসেবে শিল্পকলা একাডেমি আয়োজিত এই অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ডক্টর আফসার আহমেদ। পশ্চিমবঙ্গের স্বনামধন্য নাট্য ব্যক্তিত্ব পরিচালক চন্দন সেন বাংলাদেশ সরকারের এই উদ্যোগের প্রশংসা করলেও বঙ্গবন্ধুকে নিয়ে মনে রাখার মতো কোনো নাটক ও চলচ্চিত্র নির্মাণ না হয় অনুষ্ঠানে ক্ষোভ প্রকাশ করেন। আমাদের দেশে গান্ধীজিকে নিয়ে অন্ততপক্ষে গোটা 3 সমর্থ নাট্য প্রযোজনার কথা আমি জানি, কিন্তু এখনো পর্যন্ত আমরা মুজিবুর রহমানকে নিয়ে তেমন কোনো নাটক আমরা এখন দেখতে পাইনি। অথচ তার জীবন নাটকীয় উপাদানে ভর্তি বলে আমার মনে হয়। একইভাবে বিষয়টি নিয়ে হতাশার কথা তুলে ধরেন অনুষ্ঠানের প্রধান অতিথি পশ্চিমবঙ্গের বিশিষ্ট শিক্ষাবিদ ও সাহিত্যিক ডক্টর পবিত্র সরকার। নাট্য ব্যক্তিত্ব বিভাস চক্রবর্তী এই প্রসঙ্গে বলেন, মুক্তিযুদ্ধের নাটকগুলোতে বঙ্গবন্ধুকে আনা হলেও শুধু বঙ্গবন্ধুকে নিয়ে কোনো চলচ্চিত্র ও নাটক হয়নি বাংলাদেশে। এসব অভিযোগের সত্যতা স্বীকার করে নিয়ে শিল্পকলা একাডেমির মহাপরিচালক খুব শিগগিরই বঙ্গবন্ধুকে নিয়ে বড় কোনো উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন। সেই রকম খুব বেশি নাটক হয়নি, এটা সত্যি। চলচ্চিত্র করার অনেক উদ্যোগ গ্রহণ করা হয়েছিল, সেটি হয়তো এমন একটা ব্যক্তিত্বকে কিভাবে উপস্থাপন করবে সেই ধরনের পাণ্ডুলিপি তৈরি করা, এবং সেই জায়গাটা হয়তো এখনো পর্যন্ত সাহসী হয়ে কেউ ওঠেনি। আমার বিশ্বাস উদ্যোগ কিছু কিন্তু গ্রহণ করা হয়েছিল এবং এখনো হচ্ছে। আমার বিশ্বাস যে আমাদের স্বপ্নটা সেটা পূরণ হবে। 3 মাস পর পশ্চিমবঙ্গের নাট্য ব্যক্তিত্বদের নিয়ে ঢাকায় একই রকম একটি সেমিনার আয়োজনের ঘোষণা দেন লিয়াকত আলী লাকি। সময় সংবাদ, কলকাতা। চট্টগ্রাম সমিতি কাতারের উদ্যোগে দোয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর দোহায় অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমদ। সংগঠনের সভাপতি শফিকুল ইসলাম তালুকদার বাবুর সভাপতিত্বে
ও সাংগঠনিক সম্পাদক কাজী আশরাফ হোসেনের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন উপদেষ্টা SM ফরিদুল হক, ওমর ফারুক চৌধুরী সহ আরো অনেকে। এ সময় কাতারে অবস্থানরত চট্টগ্রামের 50,000 প্রবাসীর মধ্যে পারস্পরিক ঐক্য এবং সহযোগিতা বাড়ানোর প্রতি গুরুত্ব দেন বক্তারা। গণমাধ্যমের খবরের ভিত্তিতে নয়, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রধান বিচারপতি SK সিনহা। সোমবার ঢাকার নিম্ন আদালত পরিদর্শন শেষে আইনজীবী সমিতির ভবনের হল রুলে দেশের সাম্প্রতিক ক্রসফায়ারের বিষয়টি সাংবাদিকরা নজরে আনলে তিনি কথা বলেন। কোন মিডিয়ার বিচারে আমরা প্রভাবান্বিত হই না, আমরা বিচার করব, আমরা দেখব, আমরা রেকর্ড দেখে যা হয়। আমার বিচারকরা এখন সম্পূর্ণ সারা, এখানে কোনো ইন্টারফিয়ারেন্স হয় না। আমার দৃঢ় বিশ্বাস কোনো কিছু হচ্ছে না। আমি দেখে যদি এরকম কোনো কিছু হয়, নিশ্চয়ই অপরাধী যে যদি হয়, সে যদি কোনো বাড়াবাড়ি করে অন্যায় করে, নিশ্চয়ই তার বিচার হবে। খেলার খবর। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, প্রধান নির্বাচক ফারুক আহমেদের পদত্যাগের ব্যাপারটি ব্যক্তিগত। সোমবার বিকেলে বিকেএসপিতে সাংবাদিকদের তিনি কথা বলেন। বিসিবি সভাপতি আরো বলেন, স্তর নির্বাচন প্রক্রিয়ার ব্যাপারে কোনো ধরনের আপত্তি থাকলে ফারুক আহমেদ চলে যেতে পারেন। রোববার বিসিবির পরিচালনা পর্ষদের সভায় দ্বিস্তর বিশিষ্ট জাতীয় দল নির্বাচন প্রক্রিয়ার অনুমোদন পাওয়ার পরপর স্বাধীনভাবে কাজ করতে পারবেন না এমন অভিযোগ এনে গণমাধ্যমে পদত্যাগের কথা জানান ফারুক আহমেদ। আমার কাছে এখন পর্যন্ত ফোনও করেনি অথবা কোনো চিঠিও পাইনি, কাজে অফিসিয়ালি আমি কিছু জানি না। তবে এইভাবে মানেটা কি, এইভাবেই তো কাজ করে আসছে। আমি ডিফারেন্সটা কোথায়? আমাদের যে ইনিশিয়াল প্ল্যান ছিল ওখানে চিফ সিলেক্টর বলে কোনো কথাই ছিল না। এইটাও অর্জন করা হয়েছে যে চিফ সিলেক্টর পদটা রাখা হয়েছে। এরপরও যদিও মনে করে যে এটাতে তার অস্বস্তি আছে, হি শুড লিভ। এখানে ঝামেলা করার কোনো দরকার নেই, আর জন্য কোনো কনফিউশন ছড়ানোর সুযোগই নেই, বিকজ আমি স্ট্রেট বলে দেবো সবাইকে কি হয়েছে। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের খবর। শিরোপার জয়ের পথে এগিয়ে গেল আবাহনী। বিকেএসপিতে গুরুত্বপূর্ণ ম্যাচে তারা 60 রানে হারিয়েছে লিজেন্ড অব রূপগঞ্জকে। আগে ব্যাট করে 8 উইকেটে 290 রান করে তামিমের আবাহনী। জবাবে রূপগঞ্জ 230 রানে গুটিয়ে যায়। সুপার লিগের বাকি ম্যাচগুলোতে ফতুল্লার প্রাইম দোলেশ্বরে 91 রানে হারিয়েছে ভিক্টোরিয়াকে। এছাড়াও মিরপুরে উত্তেজনাপূর্ণ ম্যাচে প্রাইম ব্যাংককে 1 উইকেটে হারিয়েছে মোহামেডান। সাভারে টসে হেরে ব্যাট করতে নেমে তামিম এবং লিটনের দারুণ ব্যাটে সূচনা করে আবাহনী, কিন্তু দলীয় 76 রানে ব্যক্তিগত 33 রানে আউট হন অধিনায়ক তামিম ইকবাল। দারুণ ফর্মে থাকা লিটন 51 রানে আউট হওয়ার পরপরই ফেরেন দীনেশ কার্তিক এবং নাজমুল হোসেন শান্ত। দলীয় 122 রানে 4 উইকেট হারিয়ে কিছুটা বিপাকে পড়া দলের হাল ধরেন সাকিব আল হাসান এবং মোসাদ্দেক সৈকত। তারা 140 রানে যোগ করেন। শেষ পর্যন্ত সাকিবের 66 এবং সৈকতের 73 রানে চড়ে 290 রানের ভালো সংগ্রহ পায় আকাশী নীলরা। জবাবে ব্যাট করতে নেমে তাসকিন এবং সাকিবের শিকার হয়ে সাজঘরে ফেরেন রূপগঞ্জের 2 ওপেনার জহুরুল হক অমি এবং সৌম্য সরকার। ব্যাটিংয়ের পর বোলিংয়েও মোসাদ্দেক সৈকতের দাপুটে দিশেহারা হয়ে পড়ে রূপগঞ্জের ব্যাটসম্যানরা। আর তাই ইনিংসের 32 বল বাকি থাকতে 230 রানে থামে রূপগঞ্জ। দারুণ ব্যাটিংয়ের পর বল হাতে 5 উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন মোসাদ্দেক সৈকত। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ঈদে ঘরমুখ যাত্রীদের জন্য বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু। বিভিন্ন টার্মিনালে প্রত্যাশীদের ভিড়। প্রথম দিনই বিভিন্ন অভিযোগ, নানা অজুহাত কর্তৃপক্ষের। রাজধানীর উত্তরা থেকে উদ্ধার হওয়া অস্ত্র সাধারণ কোনো অপরাধীর করা মজুদ নয়, উদ্দেশ্য ছিল বড় ধরনের নাশকতার। ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার। যশোরে কেন্দ্রীয় কারাগারের সামনে দুর্বৃত্তদের গুলিতে হেমায়েত নামে এক যুবক নিহত। অস্থিরতা কাটিয়ে সারা দেশের শান্তির জন্য মন্দির গির্জায় বিশেষ প্রার্থনা। ধর্মযাজকরা বললেন, যারা প্রকৃত ধর্মে বিশ্বাসী তারা কখনো মানুষ হত্যা করতে পারেন না। এবং তিস্তার পানি বন্টন নিয়ে ভারত বাংলাদেশ আবারও আলোচনার গুরুত্ব সম্ভাবনা। শীঘ্রই চূড়ান্ত সমঝোতার আশ্বাস সুষমা স্বরাজের।
এ ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিঙ্ক ওবিসি সিরিজের নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 1624 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন স্টার্ট স্পেস লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গেই থাকুন সময়।